আসো একসাথে রাতের খাবার খাই। পৌশির চোখ মুখে কাঠিন্য, বলল। খিদে নেই, তুমি খাও। আরাপ মুখ টিপে হাসল। বইয়ের অভিমান বেশ টের পেল সে, কিন্তু না বোঝার অদৃশ্য ভান করল। রগর গলায় বলল, তুমি কি আমাকে মিস করবে পৌষ মাস? পৌশি এক কথায় জবাব। না। আরাপ নিভৃতে হাসল আবারও। পৌশির এক হাত টেনে নিচের মুখোমুখি বসালো, তারপর মুখের সামনে ভাতের লোকমা তুলে বলল, হা করো তো বউ, খেতে না চাইলেও খেয়ে নাও। আজকের রাতেই তো আছি, কাল থেকে কিন্তু নিজের হাতে খেতে হবে। পৌশির বক্ষস্থল কেঁপে উঠল বোধহয়। চোখে তুলে এক পলক চাইল আরাভের দিকে। তৃষ্ণার্ত দু চোখ ছলছল করছে অজান্তেই, কিন্তু নিজেকে সংযত করলো বেশ সন্তর্পণে। এই নোনা চল, এই হাহাকার ও যাতনা, এই লোককে দেখিয়ে কি লাভ? সে তো নিজেকে মানিয়ে নিয়েছে উন্নত শহরের মাঝে। সে কাঁদবে না একদমই, কোনো উচ্চবাক্য ছাড়াই। আরাভের হাত থেকে খাবার খেয়ে নিল সে, কিন্তু হুট করে আবদার করে উঠল আরাভ। শুধু নিজে খাবে, জামাইকে খাইয়ে দিবে না? নিজেই তো আমাকে ভাত মেখে খাওয়াচ্ছ, তাহলে আমি কিভাবে খাওয়াবো? আরাব ফের হাসল, কিন্তু এই হাসিতে একরাশ কষ্ট আর হতাশা লুকানো ছিল, তা পৌশির অজানাই থাকলো। আরাব প্রত্যুত্তরে জবাব দেয়নি আর। দুজনের খাওয়া শেষ হতে এসে বাইরে গেল প্লেট রাখার জন্য। আরাব যেতেই পৌশি অস্থিরভাবে পায়চারি করছে পুরো রুম ছেড়ে। এইভাবে না বললেই পারতো আরাবকে, কিন্তু কি করবে, নিজের অভিমানকে দমাতেই পারছে না। আরাব রুমে ফিরে আসতেই দুজন ভীষণ চুপচাপ। আরাব রুম ছেড়ে বারান্দায় গিয়ে বসলো। চুপ থাকা আরাব যেন বেশ ভয়ঙ্কর মানব, তাই পৌশির ইচ্ছে হলেও আরাবের কাছে গিয়ে বসতে পারেনি। তার ভয় লাগে এই আরাবকে, কিন্তু আরাবের এমন নিশ্চুপতা তাকে ভীষণ পীড়া দেয়। কি করবে সে এখন? সদুত্তর পায় না নিজের কাছে। দীর্ঘ সময় কাটিয়ে আরাব রুমে এলো। পৌশি তখন শুয়ে পড়েছে, অথচ নির্ঘুম তার দু চোখ। আরাবও তার গা ঘেঁষে শুয়ে পড়ল, তাকে কাছে টানলো অন্যান্য দিনের মতো। পৌশি কষ্টগুলো নিভৃতেই জমা হচ্ছে হৃদ কাননে, তাই মুখ ফসকে কক্ষস্বরে বেরিয়ে এলো, বলল, প্লিজ ছাড়ো তো, ঘুমোতে দাও। আরাব ছাড়ল না, বরং চড়িয়ে নিল দৃঢ় বন্ধনে। কিছু সময় পর টের পেল পৌশির সিক্ত চোখ মুখের। মেয়েটা কেঁদে কেটে একদম অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। মাত্র কিছু মুহূর্তের মাঝেই চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কি মারাত্মক ব্যাপার! সে চোখে নোনা জল মুছে তার অধর ছোঁয়ালো সেখানে। রগর গলায় বলল, কে যেন বলেছিল জামাইকে মিস করবে না, তাহলে এখন এত কাঁদছে কেন? পৌশি হঠাৎই ক্ষিপ্ত হয়ে উঠল, বলল, আমি এমনিই কাঁদছি। তোমার জন্য কাঁদছি কে বললো? আমার জন্য কাঁদছো কখন বললাম? জামাইয়ের জন্য কাঁদছো বলেছি। জামাইকে ভালো টালো বাসো নাকি পৌষ মাস? কোন জামাই? আমি তাকে চিনি না। আরাব মৃদু শব্দ তুলে হেসে উঠল, গাঢ় গলায় বলল, ও আচ্ছা, জামাইকে চিনো না তাহলে? পৌশির কাটকাট জবাব। না। আরাব মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তাহলে জামাইয়ের সাথে চলো, আর এইভাবে একা একা বিছানায় কাঁদতে হবে না। পৌশি প্রত্যুত্তর করেনি কিছুই। সে রাতটা কাটলো এভাবেই। আরাব ক্লান্ত হয়ে ভোর রাতে ঘুমিয়েছে, কিন্তু পৌশির চোখ ছিল নিদ্রাহীন। সময় দ্রুত বহমান। আরাব কানাডায় যাওয়ার 3 দিন গত হয়েছে আজ। পৌশি ভাবতেই দু চোখে নোনা চলে স্রোত নামে। বড্ড কষ্ট হয় তার। তার জামাই তাকে এইভাবে রেখে চলে গেল। একটি বারও তার কথা ভাবল না। গত 3 দিনে তাকে কল দিয়েছে মাত্র 2বার। পৌঁছানোর পর একবার, তার একদিন তারপরে কল দিয়েছে, বলেছে সে ভালো আছে, তার জন্য চিন্তা না করতে। ব্যাস, এটুকুই কথা হয়েছে তাদের মাঝে। আরাবকে ছাড়া আর তার একটুও ভালো লাগে না। চারপাশটা কেমন শূন্য শূন্য, যেন কেউ কোথাও নেই। কানাডা পৌঁছে কি তবে তাকে ভুলে গেল? নিজের কষ্টকে ভোলার জন্য আজ ভার্সিটি এসেছে। প্রায় বেশ কিছুদিন ক্লাস মিস গিয়েছে তার, তাই কেমন যেন অগোছালো লাগছে। সে উদাসীন ছিল পুরো ক্লাস জুড়ে। শেষে সাফা তাকে ক্যান্টিনে নিয়ে এসেছে, কিন্তু তাতেও কাজ হয়নি। তার উদাসীনতা কমেনি একটু। সাফা বুঝলো জামাইয়ের বিরহে বেচারি বড্ড কষ্ট পাচ্ছে, তাই বলে উঠল, তোর আরাফ ভাইয়ের সাথে যাওয়া উচিত ছিল কিন্তু।
পৌশীর শুকনো মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। বলল, তুই জানিস না আমি যদি সাথে যাই সে আর দেশে ফিরবে না। এখনো তো ঠিক নেই দেশে কবে ফিরবে, তখন কি করবি জানি না রে। পৌশী ক্যান্টিন ছেড়ে বেরিয়ে এলো। সাফাকে বলল, চলে যাচ্ছি, বাড়ি যাব। ভার্সিটিতে এসেও ভালো লাগছে না। সাফা আটকালো না আর। পৌশী এলোমেলো কদমে ছুটে চলল বাড়ির উদ্দেশ্যে। আজ নিজেদের গাড়ি করে আসেনি, তাই বাসে উঠতে হবে তাকে। সে বাসের জন্য অপেক্ষারত। আচমকাই এক চেনা মুখ দেখে সে থমকালো। চেহারায় আগের মতো জলশূন্যতা নেই। গায়ের উজ্জ্বল বর্ণ শ্যামবর্ণ হয়ে গেছে। আধা পুরনো কুচকানো নীল শার্ট চড়ানো, চোখ দুটো কোটরে দেবে গেছে। তার এমন বিধ্বস্ত চেহারা দেখে অস্থিরতা বাড়ল হঠাৎ করেই। যদি তার সাথে উল্টাপাল্টা কিছু করে বসে এই লোক। নিচু মনে দোয়া দরুদ পড়ে নিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে সাফওয়ান বলে উঠল, পরশু মাত্র 5 মিনিট সময় হবে, তোমার কিছু কথা বলতে চাই তোমাকে। পৌশী ঘাবড়ালো ভীষণ। বলল, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি তো আজকে অন্য রঙের বোরখা পরিহিত, হিজাবও ভিন্ন পরেছি, তাও কিভাবে চিনতে পারলেন? সাফওয়ান হাসল। সে হাসিতে অসহায়ত্ব। সে যদি আজ আরাপ হতো তাহলে হয়তো এই মেয়েকে নিচের করে পেত। অথচ ভাগ্যের কি পরিহাস, মেয়েটা তার হয়নি। যে ছেড়ে গেছে সেই ঘুরে ফিরে তাকেই পেল। বিড়বিড় করলো আপন মনে, ভালোবাসার মানুষ যেই রূপে থাকুক না কেন তাকে খুব সহজেই চেনা যায়, এটা খুব বেশি কঠিন নয়। কিন্তু মুখ ফুটে বলল অন্য কিছু। তোমায় হাঁটতে দেখে। পৌশী সেই কথার জবাব দেয়নি আর। কিন্তু সাফওয়ানের অসহায়ত্ব অনুরোধ ফেলতে পারেনি আর। কি বলতে চায় তাকে জানার জন্য ব্যাকুল হলো সেও। বলল, ঠিক আছে বলুন, কিন্তু সময় মাত্র 5 মিনিট। সাফওয়ান রেস্টুরেন্টের ভেতর বসতে আবদার করলো, কিন্তু পৌশী সেই আবদার নাকচ করে দিল সাথে সাথেই। বলল, এখানেই বলুন, অন্য কোথাও যেতে পারবো না। সাফওয়ান হতাশ হলেও কিছুই বলল না জবাবে। কিছু ভ্রান্ত ধারণা আর ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে এসেছে এখানে, আর কিছু নয়। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরাপ কেমন আছে? ভালো। আরাপ কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তবে তার একটা ভ্রান্ত ধারণা আছে। তার মতে আমি নাকি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার সাথে প্রেমের অভিনয় করেছি। এর জন্য সে আমার উপর চড়াও ভাবে প্রতিশোধ নিচ্ছে। আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে দিয়েছে। সেই পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে এখান, আর আমি সেই ভয়ে উদ্ভ্রান্তের মতো পালিয়ে বেড়াচ্ছি দেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে। পরশু তুমি বলো আমি কি অন্যায় করেছি তোমার সাথে? ভালোই তো বেসেছিলাম শুধু। সত্যিটা আপনি বলুন, কি করেছেন আমার সাথে? আরাফ আপনাকে এমনিই মামলা ঠুকে দিল? তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, এটা যেমন ঠিক। প্রথমে কিন্তু তুমি আমার সাথে নিজেই কথা বলতে, আমার সাথে ঘুরছো, বরং আমার কাছে এসেছিলে তুমি আগে, আমি না। আমি আপনার কাছে যাইনি, একা একা আমি বিষণ্ণ মনে ঘুরতে বেরিয়েছি। আপনি এসে আমাকে সঙ্গ দিয়েছেন, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু আপনি বলেছেন আমি আপনার সাথে প্রেমের অভিনয় করেছি, আপনাকে ধোঁকা দিয়েছি। এসব কখন করেছি আমি? আপনার সাথে রিলেশন তো দূরে থাক, আপনার সাথে খুব বেশি কথাই হয়নি কখনো। তাহলে প্রেমে ধোঁকা, অভিনয় এসবের প্রশ্ন আসলো কিভাবে? সাফওয়ান হতভম্বের মতো দাঁড়িয়ে আছে। আমতা আমতা করে বলল, আসলে আমি আরাবের উপর ক্ষুদ্র ছিলাম। তোমাকে না পাওয়ার পেছনে তাকে দায়ী করতাম। এর জন্য সবাইকে বললাম তুমি আমার সাথে প্রতারণা করছো। বন্ধু মহল থেকে আরাবের কানেও পৌঁছে যায় এই কথা, কিন্তু সে এখন আমার উপর চড়াও হয়েছে। বলেছে আমি নাকি তোমাকে বাজেভাবে দেখতাম। প্লিজ, আমার অপরাধ, আমি স্বীকার করছি। আমি মিথ্যা বলেছি, কিন্তু তোমাকে বাজেভাবে দেখতাম এটা অদ্ভুত। এটা অন্তত বলতে পারে না আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। এটা তুমি বিশ্বাস করো বা
না করো, কিন্তু এটাই সত্যি। পৌশির মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। কথা বলতে ভালো লাগছে না তার। শেষোক্ত কথার জবাব দিয়ে বলল, আপনার নামে মামলা ঠুকিয়ে দিব। পুলিশ আর ডিস্টার্ব করবে না, এখন যেতে পারেন। সাফওয়ান আরো কিছু বলতে চাইলো, কিন্তু পৌশির বিরক্তিকর চাউনি দেখে সাহস হলো না আর। চুপচাপ সে পৌশির যাওয়া দেখলো শুধু। সময়গুলো যেন বড্ড এলোমেলো। না খেতে ভালো লাগছে, না ঘুমাতে। নিজের রুম যেন নিজেরই মনে হচ্ছে না পৌশির। একটা মানুষের শূন্যতা এমনভাবে পুরাবে তার জানা ছিল না। বিছানার দিকে তাকালে আরাভের স্মৃতিতেই রোমন্থন হয় বেশি। তার কথা, হাসি, খুনসুটি ও তার ভালোবাসার একান্তই ছোঁয়া। কি যে ইন্দ্রিয় জাল জানে। মাত্র 3 দিনে সে পাগল হয়ে যাচ্ছে তাকে ছাড়া। নিজের ওপর বিরক্ত হলো সে। রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। বসার ঘর থেকে তার দাদুর হাসির শব্দ ভেসে আসছে। হঠাৎ করে এত উচ্ছ্বসিত তার দাদু? কারণ খুঁজতে সে পা বাড়ালো। চৌকাঠে পা রাখতে শুনতে পেল কারোর সাথে মুঠোফোনে কথা বলছে, তাও আবার বেশ রসিয়ে রসিয়ে। সে আড়ি পাতল শোনার জন্য। নাজমা বলল, কিছু লোক কথা শোনে না, তাদের জোর করে বেঁধে নিতে হয় দাদুভাই। অপর পাশে কি বলল সে শোনেনি, তবে সে বোধহয় মজার কিছুই বলেছে। তখন তার দাদু হেসে উঠল বেশ উচ্চস্বরে। পৌশি অবাক হলো। সে বুঝতে পারলো এই লোক আরাব ছাড়া আর কেউ নয়। কিন্তু তার মনে একটাই প্রশ্ন, আরাব তাকে মাত্র 2 বার কল দিয়েছে 3 দিনের মধ্যে, আর কল দেয়নি কেন? অথচ সবার সাথে ঠিকই ফোনালাপ করে, শুধু তাকে ছাড়া। মনটা বেশিয়ে গেল বিষাদের নীলছে বেদনায়। আরাভের উপর অভিমান জমল, দাঁড়ালো না আর। নিচের রুমে ফিরে এলো আবার। পৌঁছে যেতেই নাজমা আবার হেসে উঠল। ফিসফিস করে বলল, কেন শুধু শুধু বউকে কষ্ট দিচ্ছ, নিজেও কষ্ট পাচ্ছ? আরাব রগর গলায় বলল, দাদু, এবার তোমার নাতনি আসবে আমার কাছে। আমি যাব না কিন্তু বলে দিলাম। নাজমা হতাশ হলেন, বলল, কেন জেদ ধরে বসে আছো? আরাব বলল, দাদু, জেদ নয়, তোমার নাতনি আমাকে কেমন ভালোবাসে এটা তার পরীক্ষা মাত্র। নাজমা বুঝলেন না এত কঠিন ভাষা। তার কাছে বিয়ের পর স্বামী স্ত্রীর এত দূরত্ব পছন্দ নয়। আর ভালোবাসা, বিয়ের স্বামী স্ত্রীর মধ্যে এমনিতেই ভালোবাসা হয়ে যায়। মেয়েরা চাপা স্বভাবের হয়, তাই মুখ ফুটে সব জহির করতে পারে না, কিন্তু স্বামীদের তাদের আচরণ দেখে বুঝে নিতে হয়। এই সহজ ভাষা সে তার নাতিকে বোঝাতে অক্ষম। সে বারবারই হতাশ। তবে সে চায় পৌঁছে একটু বুঝদার হোক, আরাভের মনের ভাষা বুঝুক, দুজনেই একে অপরকে বুঝুক, তাদের পথ চলা দীর্ঘায়িত হোক, আমৃত্যু পর্যন্ত একসাথে চলুক তারা। সারাদিন ঘুমিয়ে না ঘুমিয়েই নির্ঘুম কাটিয়েছে পৌষি। পরন্ত বিকেল, শীতের প্রকোপ কিছুটা কমে এসেছে, সাথে কুয়াশার তীব্রতাও। কিন্তু হিমেল হাওয়ার কিছুটা রেশ রয়ে গেছে। সে হিমেল হাওয়ার পরশে বারান্দায় দোলনায় বসে দুলছে। আনমনে অনেক কিছুই ভেবে চলেছে। এই দোলনায় দুজনের অজস্র স্মৃতি জমা আছে। তাদের প্রথম কাছাকাছি আসা, একে অপরকে গভীরভাবে অনুভব করা, এসব তো এই দোলনা থেকেই শুরু হয়েছিল। ভাবতেই লজ্জায় লাল হলো দুগাল। আর সে আরাবকে নিয়ে গভীর ভাবনায় মশগুল। হঠাৎ করে কারো কড়া ধমক ভেসে এলো। তার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আকশা। চোখ মুখ কেমন মলিন হয়ে আছে। তাকে দেখে বলল, একা একা কি করছো? পৌষি হতবাক। আকশাকে এই সময় একদমই আশা করেনি সে। চোখ পিট পিট করে বলল, তুমি কখন এলে আপু? কিছু সময় হয়েছে, কিন্তু তোমার নজর অন্য কোথাও ছিল, তাই খেয়াল করনি আমাকে। তারপর বলো, দিন কেমন যাচ্ছে তোমার? পৌষি হা করে থাকলো কিছু মুহূর্ত, তারপর বলল, আপু, তুমি রিসেপশনে আসোনি কেন? আকশা মৃদু শব্দ তুলে হাসলো। তার পাশে দোলনায় বসতে বসতে জবাব দিল, কিভাবে আসবো? আমার জায়গাটা তুমি ছিনিয়ে নিলে, সেই ক্ষত এখনো শুকায়নি। আমার বুঝি কষ্ট হয় না? আপু সত্যি, আসলে আমি এমনটা চাইনি কখনো। ধুর বোকা মেয়ে, আমি তো মজা করছিলাম তোমার সাথে। আমার যে বাগদান হয়েছিল, কিভাবে আসবো বলো?
তোমার বাগদান হয়েছে আপু? কার সঙ্গে? আমার কাজিন মামাতো ভাইয়ের সাথে। ছেলেটা আমাকে ছোট থেকেই পছন্দ করতো, যদিও আমি তেমন একটা পাত্তা দিতাম না তাকে। পরে আরাফ আমাকে বোঝালো যে ভালোবাসে তাকেই বিয়ে করা উচিত, তাহলে নাকি সুখী হওয়া যায়। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, তার জন্যই নিমন্ত্রণ করতে আসলাম সবাইকে। তা তোমার বরের কি খবর? পৌষ মাস। কানাডায় আছে, হয়তো ভালোই আছে। কে বলেছে তোমাকে সে ভালো আছে? ভেবে নিয়েছি। পড়শি, সে কখনোই ভালো থাকবে না তোমাকে ছাড়া। ওকে এইভাবে একা ছাড়া উচিত হয়নি তোমার। ভালোবাসলে তাকে আগলে রাখতে হয়, তার সুবিধা অসুবিধা সবই দেখতে হয়। আরাফ কোম্পানির সাথে চুক্তিবদ্ধ, সে চাইলেও যখন তখন বাংলাদেশে আসতে পারবে না, কিন্তু তুমি তো যেতে পারবে। তোমার উচিত ছিল এখন তার সাথে থাকা। কোম্পানির সাথে চুক্তিবদ্ধ মানে? তোমার জামাই বাংলাদেশে কেন আর কোথাও চাকরির জন্য আবেদন করতে পারবে না? সে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই মেনেই সে কখনো এই প্রতিষ্ঠান থেকে আবেদন নেবে না। যদি নেয় তবে তাকে বাংলাদেশ টাকার প্রায় 50 কোটি টাকা জরিমানা বরাদ্দ দান করতে হবে। কোম্পানি থেকে তার ছুটি প্রায় 6 মাসে 29 দিন করে দেওয়া হয়েছে। এর আগের নতুন কোনো ছুটি নেই, কিন্তু কানাডায় থাকলে প্রতি মাসের শেষ 7 দিন করে ছুটি পাবে। বউ বাচ্চা থাকলে তাদের জন্য আলাদা ভাতাও দেওয়া হবে। কোম্পানি ওকে বাড়ি গাড়ি সব দিয়েছে। তোমাকে আরাব এইসব কিছু বলেনি? নিরুত্তাপ পৌষি এতক্ষণ আকশার সব কথাই শুনল, কিন্তু তার কিছু একটা খটকা লাগলো। আরাব তাকে সব কিছু খুলে কেন বলেনি? কেন মনে হচ্ছে আরাব অনেক কিছু লুকিয়ে গেছে তার কাছে? সে ফোত করে শব্দহীন নিঃশ্বাস ছাড়ল, বলল, আপু তুমি এত কিছু কিভাবে জানো? আকশা হাসলো, কিন্তু মুখের কোণে কিঞ্চিত হতাশা দেখা গেল তার। বলল, জানার জন্য আগ্রহ থাকা লাগে পড়শি, শুধু স্ত্রী হলেই হয় না, তার প্রতিও তোমার অনেক দায়িত্ব আছে যা তুমি পালনে ব্যর্থ। তোমার জায়গায় আমি হলে কবে তার সাথে ছুটে যেতাম। কানাডায় 5 বছরের জীবনে আমি আরাফের এলোমেলো জীবন দেখেছি, কিভাবে একাকিত্ব জাতাকলে পড়ে অসহায়ভাবে ঢুকেছিল। সে সময় তার সাথে আমার খুব বেশি বন্ধুত্ব ছিল না, তবে ওকে দেখতাম মাঝে মাঝে ভার্সিটি আসতে, কেমন উদাসীনতা লেপ্টে থাকতো তার চোখ মুখ জুড়ে। ক্লাসের এক কোণে বসতো চুপচাপ, কারোর সাথে কথা বলতে চাইতো না। সুদর্শন হওয়াতে মেয়েদের প্রপোজালের লিস্টে থাকতো সবার উপরে। ওর জন্য কত শত মেয়ে পাগল ছিল তা গুণে শেষ করা যাবে না, কিন্তু তার একটা স্পষ্ট বাক্য ছিল, আই অ্যাম ম্যারিড, আই হ্যাভ এ সুইট ওয়াইফ, সো প্লিজ লিভ মি। বিশ্বাস করো, এই বাক্যটা বলার সময় তার চোখ মুখ তখন উজ্জ্বল হয়ে যেত। আমি বেশ অবাক হতাম, অথচ দিন শেষে লেকের ধারে দেখতাম সিগারেট ফুঁকতে। একদিন তাকে সাহস করে অনেক কথা জিজ্ঞেস করি, নিজে থেকে খুব কমই জবাব দেয় সে, কিন্তু সেই দিন বলেছিল তোমার কথা। সেই দিন অনেক ব্যাকুলতা ছিল তার কথার মাঝে। তার পৌষ মাস, তাকে কখনো ভালোবাসবে তো? এই বাক্যটি ছিল তার সবচেয়ে বলা বাক্যর মধ্যে একটি। আকশা কিছু সময়ের জন্য থামলো, হঠাৎই তার চোখে পড়ল পৌষির উপর। সে বলে উঠল, পড়শি। পৌষির চোখ দুটো ছলছল, বোধহয় আরেকটু হলেই টুপ করে নোনাচল নিচে নেমে পড়বে। আকশা অবাক হলো না, বলল, এই বিরহে না পুড়ে তার কাছে ছুটে যাও, মন ভালো থাকবে, তাও দহন কমবে। পৌষি কাঁপা কাঁপা গলায় বলল, আপু তোমার সাথে আরাভের এঙ্গেজমেন্ট হয়েছিল, তা কি সত্যি নয়? আকশা শব্দ করে হাসলো এবার, বলল, পুরোটাই গুজব। আরাব তোমাকে ভালোবাসে, বউ হিসাবেও মানে, কিন্তু বারবার অস্বীকৃত জানাচ্ছিল তোমাদের বৈবাহিক সম্পর্কে। সে এই বিয়ে খারিজ করলে তুমি ভালো থাকবে, এইসব প্রলাপ বাক্য বকত সবসময়, যার কারণে আমরা কেউ জানি না। সেটা উদ্ঘাটন করতে গৌরব আঙ্কেল আমার কাছে সাহায্য চেয়েছিল, আর আমিও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। পৌষি নিরুত্তর। কে জবাব দেবে এখন? মনটা আকুপাকু করছে আরাবকে দেখতে, কিন্তু এখন কিভাবে দেখবে সে? লোকটা তাকে কলই দেয় না। আকশা পৌষির বিচলিত মুখ দেখে হাসলো, বলল,